এই মুহূর্তে সবথেকে বড় খবর, দিল্লিতে ফের হাই অ্যালার্ট জারি করলো দিল্লি পুলিশ। ফের দিল্লিতে হাই অ্যালার্ট জারি করলো দিল্লি পুলিশ। ভোটের আগে মোদির উপর আবার চাপ বাড়াতে রাস্তায় কৃষক সংগঠনগুলি। আজকেও কৃষক সংগঠনগুলি দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে এবং তাদের অভিযান যাতে রণক্ষেত্রের মতো পৌঁছায় না পৌঁছায় তার জন্য দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে দিল্লি পুলিশ। এই ব্যাপারে আমরা কথা বলে নেব রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। অশোক দা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার আপনাকেও। অশোক দা, দিল্লিতে ফের হাই অ্যালার্ট জারি করলো দিল্লি পুলিশ। লোকসভা ভোট আর বেশি দিন নেই, হয়তো আগামী 4-5 দিনের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোট ডিক্লেয়ার করবে। তার মধ্যে আজকে আবার দিল্লি চলো ডাক দিল কৃষক সংগঠনগুলি। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আপনাদের এই চ্যানেলে আগেও বলেছি কৃষকদের সমস্যা নিয়ে, আবারও বলছেন নমস্কার, ধন্যবাদ। যারা শুনছেন তাদেরও নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। এই যে কৃষক সমস্যাটা, এই কৃষক সমস্যাটা সমাধান করার জন্য নরেন্দ্র মোদী অনেক সময় পেয়েছেন, কিন্তু তিনি করেননি। তিনি অবহেলা করেছেন এবং উদাসীন থেকেছেন কৃষকদের বিষয়ে, যার জন্য আজকের এটা রাজনৈতিক ভাবে বিরোধী যারা, তারা রাজনৈতিক ভাবে সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সে তো করবেই, স্বাভাবিক ভাবে করবে। আর কৃষক যারা আছেন, যারা আজকের দিনের এখানে বসেছেন, ধর্ণা দিচ্ছেন, দিল্লিতে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন, তারা দেখছেন ভোটের সময় একটা সুযোগ, প্রচন্ড চাপ যদি সৃষ্টি করতে পারি, আমাদের কিছু দাবি দেওয়া, যেমন এমএসপি, এমএসপিটা মিনিমাম সাপোর্ট প্রাইসটা যদি বাড়ানো যায় বা কিছু করা যায়, এরকম একটা চিন্তাধারা তারা তো নেবেনি। কিন্তু এর মধ্যে আর একটা বিষয় আছে যেটা খুব চিন্তার বিষয় আছে। দেখুন, যারা আজকের এই যে কৃষক আন্দোলন করছেন, আর পিছনের দিকে যদি তাকান, যারা কৃষক আন্দোলন করেছিলেন, যেমন ধরুন হিন্দি বলয়ের চরণ সিং, চৌধুরী চরণ সিং, তিনি অত বড় নেতা ছিলেন, ভারতবর্ষের রাজনীতিবিদ ছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। আবার দেখুন যে মহারাষ্ট্রের ক্ষেতকারী সংগঠনের শারদ যোশী ছিলেন। আবার যদি বলেন আর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র সেন, কৃষক দরদি শুধু নন, কৃষকদের জন্য যে কাজটা তিনি পশ্চিমবঙ্গে করে গেছেন সেটা হচ্ছে এই যে গ্রীষ্ম মানে শীতের সমসাময়িক থেকে গ্রীষ্মের লাগোয়া যে ধান চাষ, যেটাকে বোরো হয়, সেটার যে কৃষকদের কাছে তুলে দেওয়ার জন্য উন্নত মানের বীজ যে তিনি নিয়ে এসেছিলেন বাইরে থেকে, ব্যবস্থা করেছিলেন। এই যে তাদের মধ্যে এই প্রফুল্লচন্দ্র সেন বলুন, এবং পরবর্তীকালে মহেন্দ্র সিং টিকায়েত, উত্তর ভারতের যে নেতা ছিলেন, এই যে দেশভক্তের নেতা ছিলেন, এরা কিন্তু জাতীয়তাবাদী নেতা ছিলেন এবং এদের জনগণের প্রতি একটা দায়বদ্ধতা ছিল এবং রাষ্ট্রের প্রতি একটা দায়বদ্ধতা ছিল, মানুষের প্রতি দায়বদ্ধতা ছিল। এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কৃষকের উন্নতির জন্য, কৃষকের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কৃষি ব্যবস্থাকে এবং কৃষি এবং কৃষকের উন্নতির জন্য তারা যে আন্দোলন করেছিলেন, সেটা একটা দিক নির্দেশ। কিন্তু আজকের দিনে যারা আন্দোলন করছেন, তাদের বেশিরভাগ আন্দোলনে যেন মনে হচ্ছে যে বাইরে থেকে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা হয়তো আপনি বলবেন প্রমাণ কি আছে? প্রমাণ অনেক সময় অনেক কিছু দেয়। যদি বায়ু বইছে, বায়ু বইছে আমরা অনুভব করতে পারি, কিন্তু যদি বলেন দেখিয়ে দাও তো বায়ু কোথায়, দেখানো যায় না। ঠিক সেরকম ভাবে আজকের যদি চায়না থেকে এই কৃষক আন্দোলন, এখনকার দিনের এই এখন যে আন্দোলনটা সংগঠিত হচ্ছে, চায়না থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এটা যদি কানাডা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, কিছু একটা পার্সেন্টেজ, আমি সকলের কথা বলছি, কিছু একটা পার্সেন্টেজ এইভাবে ভারতবর্ষের সুস্থিরতাকে, ভারতবর্ষের অখণ্ডতাকে, ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাকে, ভারতবর্ষের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা ভিতরে একটা শক্তি কাজ করছে। এইটাই সব থেকে ক্ষতিকারক দিক, যেটা নরেন্দ্র মোদীর দেখা দরকার, যে প্রকৃত কৃষকদের নিয়ে যে আমার ভাবা দরকার। এবার কৃষকের মধ্যে দুটি ভাগ আছে। দেখুন, উত্তর ভারতের আজকে যারা ধর্নায় বসে আছে, একটু আপনাকে থামাবো। এর আগেও তো কৃষিমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় মিনিস্টার তো কৃষকদের নিয়ে বসেছিল, অন্তত 4 থেকে 5 বার তাদের সঙ্গে বৈঠকে বসেছিল, কিন্তু কোনো তো রফাসূত্র বেরোয়নি। না না, আমি তো সেইটাই বলতে যাচ্ছিলাম, আপনি মাঝ রাস্তায় আমাকে থামিয়ে দিলেন, ভালোই করেছেন, তাহলে বলতে আরো সুবিধা হচ্ছে আমার। কারণ হচ্ছে দেখুন, কৃষকদের মধ্যে দুটি ভাগ আছে। একটা হচ্ছে এই যে এখন যারা দিল্লিতে যারা মুভমেন্ট করছেন, ট্রাক্টর নিয়ে যাচ্ছেন, এসি গাড়ি নিয়ে যাচ্ছেন, নানা রকম মানে আমোদ প্রমোদের মধ্য থেকে তারা যেখানে আন্দোলন করছে, প্রচুর টাকা। এই যে কৃষক, যেমন আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যায় যে 10 ভাগ মানুষের কাছে ভারতবর্ষের সমস্ত সম্পদ, ঠিক সেই রকম এই 10 ভাগ কৃষকের কাছে সমস্ত কৃষি সম্পদ এবং কৃষি জমির যেটা বলেন উর্বর জমি এবং কৃষি সম্পদ, কৃষকের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সমস্ত এদের হাতে আছে। কিন্তু এর বাইরে যে 90% কৃষক আছে, তারা দেখুন 2 বিঘে 4 বিঘে 5 বিঘে, যেমন আপনি যদি ঝাড়খণ্ড ধরেন, যদি বিহার ধরেন, যে পশ্চিমবঙ্গ ধরেন, আসাম ধরেন, উড়িষ্যা ধরেন, ত্রিপুরা ধরেন,
এই জায়গাগুলোর মধ্যে যেসব কৃষক আছে তাহলে 1 বিঘে 1.5 বিঘে থেকে 5 বিঘে বড় 10 বিঘে জমি কৃষকের মালিক, তারা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়। কিন্তু সেই দিকটাও নরেন্দ্র মোদী ভেবে দেখতেন না। কারণ হচ্ছে এরা কিন্তু প্রচুর পরিমাণে ফসল উৎপাদন ওরাও যেমন করছেন, পাঞ্জাব হরিয়ানার কৃষকরা করছেন, পশ্চিমবঙ্গের কৃষকরা করছে না। আলু উৎপাদন কি পশ্চিমবঙ্গে কম হচ্ছে, কিন্তু তারা আলুর দামটাই ঠিক মতো পাচ্ছে না। আবার যেমন এই যে এমএসপির ব্যাপারটা, এমএসপি যেটা আছে মিনিমাম সাপোর্ট পায় সরকার, যেমন 2.5 লক্ষ কোটি টাকা যে স্যাংশন করছেন এই বর্তমানকালে, তার সিংহভাগ বলতে গেলে 90% টাকা এই হরিয়ানা পাঞ্জাবের কৃষকদের কাছে চলে যাচ্ছে। তারা সেই গম কিনছে বা ধান কিনছে বা অন্য অন্য শস্য কিনছে। কিন্তু পশ্চিমবঙ্গের কৃষক, বিহারের কৃষক, ঝাড়খণ্ডের কৃষক, উড়িষ্যার কৃষক, আসাম ও ত্রিপুরা কৃষক এরা মাত্র 10% পাচ্ছে। কিন্তু এরা সংখ্যায় বহু, কিন্তু তারা পাচ্ছে না। যদিও বা পাচ্ছে, এখানে যেসব সরকারগুলো আছে, যে কোনো সরকার থাকুক, তারাও কিন্তু উদাসীন, তারা কৃষকদের নিয়ে সেইভাবে চিন্তা ভাবনা করছে না। আলু তারা অন্যভাবে চিন্তা ভাবনা করছে। পশ্চিমবঙ্গের কথা বলি, মমতা ব্যানার্জি যখন আলু প্রচন্ড পরিমাণে আকাল হয় তখন তিনি বর্ডার গুলো সিল করে দেন, বাইরে যেতে পারবে না, কোনো জায়গায় যেতে পারবে না, রাজ্যে থাকবে যাতে আলুর দাম না বাড়ে। যার 1.5 লাখ টাকা যিনি মাইনে পান, 1 লাখ টাকা যিনি মাইনে পান, 50,000 টাকা যিনি মাইনে পান, 40,000 টাকা যিনি মাইনে পান, তাকেও ওনাকে 10 টাকা করে আলু খাওয়ার জন্য এই যে দায়বদ্ধতা। অথচ যে কৃষক যখন বেশি আলু উৎপাদন করছে, তার আলু পচে যাচ্ছে, তার আলু বিক্রি হওয়ার জায়গা নেই, তখন সেই দায়বদ্ধতা পশ্চিমবঙ্গ সরকারের নেই। এবং কেন্দ্র সরকারও তার কোনো দায়ভার নিচ্ছে না। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত শর্ট আউট করে ঠিকভাবে একটা নিরূপণ না করে একটা পরিকল্পনা কৃষির উপরে, যে এই কোনো কেন্দ্রীয় সরকারের হোক রাজ্য সরকারের হোক, তাদের কোনো কৃষি নীতি নেই। এই যে ছোট ছোট কৃষক যারা প্রচুর পরিমাণে উৎপাদন করছে, সারা ভারতবর্ষকে খাওয়াচ্ছে, এমনকি আগামী দিনে বিশ্বের যে খাদ্য অভাব দেখা দেবে সেখানে নিয়ে যেতে পারা যায়, সেখান থেকে বৈদেশিক মুদ্রা আনা যায়, সেই নিয়ে শিল্প নিয়ে যতটা মাতামাতি করে, শিল্পের উপরে যতটা ছাড় দেয়, বলে যখনই এমএসপির ব্যাপার আছে বলে টাকা নেই। কিন্তু ওই সিংহভাগ টাকা যখন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যখন মুকুব করে দেওয়া যায়, তখন টাকা আসে কোথা থেকে? এই যে বিপরীত ধর্মী নীতি, এইটার পরিবর্তন হওয়া অবশ্যই দরকার। একেবারেই। অশোকদা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগেই কিন্তু দিল্লি জুড়ে আবার লং মার্চ করছেন কৃষকরা। দিল্লি জুড়ে আজকেও অভিযান করছেন কৃষকরা। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে দিল্লিতে কিন্তু এই মুহূর্তে চিন্তায় মোদী সরকার। কৃষকরা যেভাবে তাদের দাবি দাবা নিয়ে ক্রমাগত চাপ বাড়াচ্ছে, তাতে কিন্তু চিন্তা বাড়ছে কেন্দ্রীয় সরকারের। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে।